হ্যালো টোটাল মেরা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওকে। চলে এসেছে ভুল বোঝাবুঝির পার্ট 5 নিয়ে। আমি জানি এই পার্টটা দিতে অনেক 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 লেট হয়ে গেছে, বাট কি করব বলো তো, বাংলা স্টোরির ভিউসই পাই না। বাট তোমরা অনেকে এই স্টোরিটার জন্য কমেন্ট করেছিলে, তাই আজকে দিয়ে দিলাম। এন্ড এই স্টোরিটা আমি খুব তাড়াতাড়ি এন্ড করে দেব। আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবে। এন্ড দিস পার্ট আবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে টোটাল মেরা। চলো ভিডিওটা স্টার্ট করি। জীবন নিজের হাত কেটে ফেলছিল। জীবন অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত জাঙ্কুকের অত্যাচারগুলো মনে করে যাচ্ছিল। জীবনে সুইসাইড করার কিছুক্ষণ পর কাজের লোকটা জীবনকে দেখতে পায় আর তাড়াতাড়ি জাঙ্কুককে কল করে। জাঙ্কুক বাবা, তুমি কোথায়? জীবন সুইসাইড করেছে, আমরা জীবনকে এক্সাইজ হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি পৌঁছাও। জাঙ্কুক জীবনের সুইসাইডের কথা শুনে জাঙ্কুকের যেন পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল। তুমি এটা কেন করলে জিমিন? তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। ভুল বোঝাবুঝির জন্য আজ তোমার এই অবস্থা। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না জিমিন। আমি আসতেছি জিমিন, প্লিজ আমার জন্য ওয়েট করো। তোমার কিছু হয়ে গেলে যে আমি মরে যাব। কিছুক্ষণ পর জাঙ্কুক হসপিটালে আসে, অন্যদিকে জিমিনের অবস্থা ক্রিটিক্যাল। কি করবো বুঝতে পারছি না, ব্লিডিং তো স্টপই হচ্ছে না, আরো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে পেশেন্টের অবস্থা। তার উপর সুইসাইড কেস, কিছুই করতে পারছি না। মেয়েটার ফ্যামিলি মেম্বার আসলে তাড়াতাড়ি ফর্মে সাইন করে অপারেশন শুরু করে দাও। ডক্টর চিন্তা করবেন না, মেয়েটার দেবর এসে গেছে, আমরা ফর্মালিটিস পুরো করতেছি, আপনি ওটিতে নিয়ে যান। এক্সকিউজ মি, পেশেন্টের ফ্যামিলি মেম্বার কি আপনি? আপনি কি ওনার দেবর? ইয়েস ডক্টর, আমি পেশেন্টের ফ্যামিলি মেম্বার। ওর এখন কি অবস্থা? পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, তাড়াতাড়ি এই ফর্মটাতে সাইন করে দিন, পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে হবে। আর আমরা পুলিশকে ইনফর্ম করতেছি কারণ এটা সুইসাইড কেস। ডক্টর, আমি আইনজীবীর লোক, আমি সবকিছু সামনে নেব, আপনি জাস্ট পেশেন্টকে দেখুন, ওর যাতে কিচ্ছু না হয়। এখন তো পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, বাকিটা বলতে পারছি না, আমরা যথেষ্ট চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার কাছে। আপনি প্রে করুন ওনার জন্য, প্লিজ এমন করে বলবেন না, যেভাবেই হোক ওকে বাঁচান। জাঙ্কুকের কান্না দেখে ডক্টর একটু জাঙ্কুকে সান্ত্বনা দেয়। চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, এই কথা বলে ডক্টর চলে যায়। জিমিনকে তো ঠিক হতেই হবে আমার জন্য। জিমিন, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। জিমিন ওটিতে মৃত্যুর মুখে লড়াই করতেছিল আর জিমিনের ব্রেনটা শুধু জাঙ্কুকের করা অত্যাচার, জাঙ্কুকের করা সবকিছু মনে করতেছিল। হঠাৎ করে জিমিনের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় আর জিমিনের নিঃশ্বাস ওঠানামা করতেছিল। জিমিনের অবস্থা দেখে ডক্টর নার্স ছোটাছুটি করতেছিল আর জাঙ্কুক এসব দেখতেছিল। জিমিনের খারাপ অবস্থা দেখে জাঙ্কুক এক প্রকার জোর জবরদস্তি করে ওটিতে ঢুকে পড়ে আর জিমিনের হাতটা গিয়ে ধরে। देखा हजारों दफा आपको, फिर बेकरारी कैसी है, संभाले संभलता नहीं ये दिल, कुछ प्यार में জাঙ্কুক জিমিনের এই অবস্থা দেখে জাঙ্কুকের যেমন পুরো দুনিয়ায় ভেঙে চলে যাচ্ছিল। মাফ করে দাও জিমিন, আমি আর কখনো তোমার সাথে অন্যায় করব না, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো, প্লিজ আমার কাছে ফিরে আসো। তোমার কিছু হয়ে গেলে যে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না, প্লিজ ফিরে আসো, দোহাই লাগে জিমিন। ডক্টর, ও এমন কেন করছে? কিছু একটা করুন। মিস্টার জাঙ্কুক সরি, ওনাকে আর বাঁচানো যাচ্ছে না, ওনার মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে ওনার মৃত্যুবরণ হবে। ডক্টরের বাচ্চা, যদি জিমিনের কিছু হয় না পুরো হসপিটাল আগুন লাগিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত জীবনের 1 সেকেন্ডের জন্য শ্বাস চলতেছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের চিকিৎসা চালিয়ে যাবেন। আমার মন টানতেছে না জীবনের এমন কিছু হবে, আমার বিশ্বাস আছে জীবনের কিছু হবে না। প্লিজ আপনাদের পায়ে পড়ি, জীবনকে চিকিৎসা করুন, জীবনকে ঠিক করে দিন। জিমিন, ডক্টর এসব কি বলতেছে? তোমার মাইন্ড কেন কাজ করতেছে না? জিমিন ওঠো না, আই লাভ ইউ জিমিন, প্লিজ জান আমার কাছে ফিরত আসো, আমি তোমাকে অনেক ভালোবাসি। জাঙ্কুকের কান্না, জাঙ্কুকের বয়স যেমন জীবনের কানে পৌঁছাচ্ছিল, একটা দুটা করে জীবনের কানে শব্দ হচ্ছিল। হঠাৎ করে জিমিন একটা জোরে শ্বাস নেয় আর মেশিনগুলো সব কাজ করতেছিল আর জীবনের মাইন্ডও কাজ করতেছিল। ইটস মিরাক্কেল, পেশেন্টের মাইন্ড আবার কাজ করতেছে। জাঙ্কুক, আপনি ওটি থেকে বের হন, আমরা দেখতেছি। না, আমি জীবনকে একা ছেড়ে কোথাও যাচ্ছি না, যা করার আপনারা আমার সামনেই করুন। কিন্তু এতে পেশেন্টের ইনফেকশন হতে পারে।
আমি দূর থেকে দেখবো, প্লিজ আমাকে দেখতে দিন। আচ্ছা সমস্যা নেই, এদিকে আসো, পেশেন্টকে দেখো। তারপর ডক্টর জিমিনকে চিকিৎসা করতে থাকে। কিছুক্ষণ পর জিমিন ঠিকই আসে। পেশেন্ট এখন ঠিক আছে, টেনশন নেবেন না, কিছুদিন টেস্ট নিলে ঠিক হয়ে যাবে। জিমিন ঠিক আছে শুনে জাঙ্কুক যেন এখন একটু স্বস্তি পায়। আর তোমাকে কষ্ট পেতে দেব না জান, আমি সবকিছু ঠিক করে দেব। জাঙ্কুক জিমিনের হাত ধরে বসেছিল। কিছুক্ষণ পর জিমিনের জ্ঞান ফিরে। কি করছেন এসব? আপনি কি ভুলে গেছেন আমি কে? কোনো কথা বলবো না, আমি জানি আমি কে তোমার। আর তোমার সাহস কি করে হলো তুমি নিজের হাত কেটেছ? আমি বুঝি না আপনি কেন এমন করেন আমার সাথে। সুস্থ হও, বাসায় যাই, তারপর সবকিছু বলবো। কেন এত অধিকার খাটাই তোমার সাথে? বুঝলাম না আমি, কি বলবেন? বললাম তো আমি বাসায় যাই, আগে তুমি রেস্ট করো। জিমিনের কথা বলে না, জাঙ্কুকের থেকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। 2 দিন পর জিমিন বাসায় যায়। জাঙ্কুক জিমিনকে ব্রাইডাল স্টাইলে বাসায় নিয়ে আসে। জিমিন মামুনি তুমি এসে গেছো, এখন তোমার শরীরটা কেমন? আচ্ছা তুমি কি গো, তোমার কি কাণ্ডব জ্ঞান নেই? তুমি এমন কাজটা কিভাবে করতে পারলে? আমাদেরকে ছেড়ে যেতে একটু কষ্ট হলো না? আর জাঙ্কুক বাবা এখন আর কিছু লুকিও না, সবকিছু বলে দাও। হ্যাঁ কাকা, এখন আর কিচ্ছু লুকাবো না, যা ভুল বোঝাবুঝি সব মিটে গেছে। আমি এখন জিমিনকে সবকিছু বলবো। আমি সেই হসপিটাল থেকে শুনে আসছি, আপনি আমাকে কি জানি বলবেন, এখন বলুন। বাসায় এসেছি না, এখন বলুন। আরে বাবা বলবো তো বলছি, চলো এখন আমার রুমে চলো। আপনার রুমে কেন যাবো? যা বলার এখানেই বলুন। ওমা এটা কেমন কথা, তুমি আমার রুমে কেন যাবে না? কি সমস্যা? আর এখন থেকে তো তোমার আমার রুমে থাকতে হবে। আপনার রুমে থাকবো মানে? তাহলে আপনি কোথায় থাকবেন? আমার রুমে আমিই থাকবো, এছাড়া আর কোথায় থাকবো? ওমা এটা কেমন কথা? আপনি না বললেন আমাকে আপনার রুমে যেতে? দুজন একসাথে থাকবো নাকি? অসুস্থ আমি আর পাগল মনে হয় আপনি হয়ে গেছে। আরে আমি পাগল হতে যাবো কেন? তুমি বেশি কথা বলো, চলো তো। তারপর জেকে জীবনকে ব্রাইডাল স্টাইল করে রুমে নিয়ে যাও। এগুলো কি করছেন? বাড়ির সবাই দেখলে খারাপ ভাববে তো। আমার ওয়াইফকে নিয়ে আমি যা মন চাই তাই করবো, এতে খারাপ ভাবার কি আছে? জাঙ্কুকের কথা শুনে জিমিনের যেন চোখ বড় বড় হয়ে যায়। বাবা কত বড় চোখ, আমাকে ভরসা করে দেবে নাকি? আপনার মাথা তো ঠিক আছে না? আপনি কি বলছেন এসব? আমাকে নিচে নামান। নামাচ্ছি, আমার এত শখ নেই এত ভারী মানুষকে নিয়ে আমার হাত ব্যথা করার। তো কে বলেছে আমাকে কোলে নিতে? আমি বলেছিলাম নামান, এক্ষুনি নামান। তারপর জাঙ্কুক জীবনকে বেডে বসিয়ে দেয়। কি এসব আবল তাবল বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করুন তো। আচ্ছা বসো চুপচাপ, এখন আমি যা বলবো তা মন দিয়ে শুনবে। তোমার লিসার কথা মনে আছে যে তোমার কলেজে তোমার সাথে পড়তো? মনে থাকবে না কেন? ও তো আমার ফ্রেন্ড। ভুল বললে, ও তোমার ফ্রেন্ড না, ও তোমার দুশমন। মানে? আমি মানছি আমার ভুল আছে, কিন্তু এসব কিছু হয়েছে শুধুমাত্র ওই লিসার কারণে। তোমাকে কাঁদিয়েছি, টর্চার করেছি, কষ্ট দিয়েছি, এসব কিছু ওই লিসার কারণে হয়েছে। তুমি বলেছিলে না তোমার মোবাইলটা চুরি হয়ে গেছে? সেটা চুরি হয়নি, সেটা লিসা নিয়েছিল। তোমার মোবাইলটা ও চুরি করে তোমার পিক দিয়ে একটা ফেসবুক প্রোফাইল বানিয়েছে। আর সেই আইডি দিয়ে ছেলেদেরকে চিট করতো, আর সবাই ভাবতো এটা তুমি। আর সেই আইডি দিয়ে আমার ভাইকেও চিট করেছে। সুগা ভাই এসব মানতে পারছিল না, তাই তোমার ব্যাপারে খোঁজ লাগায় আর তোমার বাড়ির অ্যাড্রেস নেয়। সেদিন অনেক বৃষ্টি ছিল, তোমার অ্যাড্রেস পেয়ে সুগা ভাই আর ওয়েট করেনি, ডেটকে নিয়ে তোমার বাসা যাওয়ার জন্য রওনা দেয়। তোমাকে মানানোর জন্য সেদিন সুগা ভাই ডেটকেও নিয়ে যায়, কারণ সুগা ভাই চায়নি তুমি তার সাথে ব্রেকআপ করো। কিন্তু আমার সাথে কিসের ব্রেকআপ? আমার তো কোনো ফেসবুক পেজে নেই, আমার সাথে তো সুগার কখনো কথাই হয়নি। শোনো আমার কথাটা, ঘটনাটা কি হয়েছে, তারপর তুমি বুঝতে পারবে। সেদিন সুগা ভাইয়ের মাথা যেমন কাজই করছিল না ব্রেকআপের কথা শুনে। সুগা ভাই অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল তোমার কাছে যাওয়ার জন্য। সেদিন সুগা ভাইয়ের গাফিলতির কারণে অ্যাক্সিডেন্ট হয়, আর সুগা ভাই প্যারালাইজড হয়ে যায়, আর ড্যাড মারা যায়। আমি একজন পুলিশ অফিসার, ড্যাডের মৃত্যু আর ভাইয়ার অ্যাক্সিডেন্ট আমি মানতে পারছিলাম না, তাই আমি খোঁজ লাগালাম সেদিন ভাইয়া কোথায় যাচ্ছিল ড্যাডকে নিয়ে। তারপর খোঁজ লাগিয়ে জানতে পারলাম সেদিন তোমার বাড়িতে ভাইয়া যেতে নিয়েছিল আর অ্যাক্সিডেন্ট ঘটেছে। ভাইয়ার মোবাইলে ঘাটাঘাটি করে দেখি তোমার সাথে ভাইয়ার রিলেশন ছিল, আর তুমি ব্রেকআপ করেছো। আই মিন তুমি চিট করেছো ভাইয়াকে। তোমাকে আমি আগে থেকেই চিনতাম, তাই তোমার ব্যাপারে ইনফরমেশন নেওয়ার আমার কোনো প্রয়োজন ছিল না। আর ইমেজ নেওয়ার জন্য আমি সুগা ভাইয়ের সাথে তোমার বিয়ে ফিক্স করি। কিন্তু সেদিন তোমার সাথে সুগা ভাইয়ের বিয়েটা হয়নি, বিয়েটা হয়েছিল আমার সাথে। আমি দেখতে পারতাম না তোমার সাথে সুগা ভাইকে, তাই আমি নিজেই বিয়েটা করে ফেলেছিলাম। আপনি কেন দেখতে পারবেন না আমাকে অন্য কারোর সাথে? হরিণের মতো চোখ, সামনে দুটি বড় বেনি, ঠোঁটটা গোলাপি, গোলুমুলু গাল। দেখা হয়েছিল কোনো এক রাস্তায় 5 বছর আগে। সেই মেয়েটা যে আমার ঘুম কেড়ে নিল। দেখেছিলাম তখন ছোট, সময় দিয়েছিলাম মেয়েটাকে যুবতী হতে। কিন্তু জানো তো আমার ভাগ্যটা অনেক খারাপ। যখন মেয়েটার খোঁজ পেলাম তখন দেখলাম মেয়েটা আমার ভাইয়ের গুণাগার।
কিন্তু সেদিন যখন তুমি বললে তোমার মোবাইল নিয়ে চুরি হয়ে গেছে অনেক আগে, সেদিন থেকে তোমার ওই আইডিটার উপর আমি নজর রাখছিলাম। আর আমার সন্দেহটা ঠিক হয়, এতদিন লিসা তোমার নাম তোমার ফেস ব্যবহার করে সবাইকে চিট করেছে লিসা। আর ভুল বোঝাবুঝির কারণে মাঝখানে তোমাকে কষ্ট পেতে হলো। কিন্তু বিশ্বাস করো, কন্ট্রোল করতে না পেরে যতবার তোমাকে ছুঁয়েছি প্রত্যেকটা ছোঁয়াই ছিল বৈধ। আর মাঝে মাঝে রাগ, অভিমান, জেলাসির কারণে তোমাকে আমি হাত করে দিতাম। বিশ্বাস করো জীবন, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই 5 বছর আগে থেকে। 5 বছর আগে তোমাকে যখন দেখেছি তোমার পিছে পিছে ঘুরতাম, তোমাকে ফলো করতাম, কিন্তু তোমাকে বুঝতে দেইনি। ভেবেছিলাম তোমাকে একবার বউ বানিয়ে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আই এম সরি জিমিন, আমাকে মাফ করে দাও। যত অন্যায় করেছি তার জন্য আমি অনুতপ্ত। জাঙ্কুক হাঁটু গেড়ে জিমিনের পায়ের সামনে বসে পড়ে। এইসব কি করছেন? উঠুন না, যতক্ষণ পর্যন্ত মাফ না করতেছো আমি উঠবো না। ও তাই? জান। সো আপনি আমার কি জানি লাগেন বললেন? হাবি, আমিও হাবি বেবি। আচ্ছা, সো আপনি আমার হাজবেন্ড আপনি বললেন। সো আপনি আমার হাজবেন্ড হলে সেটার প্রমাণ কি? কাগজে কলমে সবকিছুতেই প্রমাণ আছে। সো তুমি কোনটা দেখতে চাও বলো, আমি সবই দেখাবো। বুঝলাম, হয়তো সত্যি কথাই বলছেন। কি তোমার মনে হয়েছে মিথ্যে কথা বলতেছিলাম? কি বলবো, আর জীবনটাই কষ্টতে গেল, আর আপনিও তো কম কষ্ট দেননি, তাই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। উপরওয়ালা থেকে সবসময় একটু সুখ চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কপালেই ঘটলো না। ভেবেছিলাম সৎ মার থেকে মুক্ত হতে পারলে একটু সুখ পাবো, কিন্তু সেটাও আপনি হতে দিলেন না। জানি না ভাগ্যে কি লেখা আছে আর কি কি সহ্য করতে হবে। উঠে দাঁড়ান, আমি আপনাকে মাফ করে দিয়েছি। সত্যি জীবন, থ্যাংক ইউ সো মাচ। কি করছেন এসব? আমার সুন্দর বউটাকে আমি আদর করতেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই আদর করে সবকিছু ভুলিয়ে দেব। আই প্রমিস জিমিন, আর কখনো তোমাকে আমি কষ্ট পেতে দেব না, সবসময় তোমাকে আগলে রাখবো। এতদিন যে কষ্টগুলো পেয়েছো, আজকের পর থেকে আমি সুখ দিয়ে সেই কষ্টগুলো সব ভুলিয়ে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসবো জিমিন, দেখো তুমি আগে সবকিছু ভুলে যাবে। সত্যি কি কপালে সুখ আছে আমার? কেন থাকবে না জিমিন, অবশ্যই থাকবে। বাস আমাকে একটু বিশ্বাস করে দেখো জিমিন, আমি তোমাকে অনেক ভালোবাসবো। জানি না কি করবো, কিন্তু এখন রুম থেকে যান, আমার ভালো লাগতেছে না, আমি একটু রেস্ট নেব। হ্যাঁ তো রেস্ট নেও, কে মানা করছে? কিন্তু আমি কেন রুম থেকে যাব? আমি রুম থেকে যাব না, আমি তোমার সাথেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আমি বাসায় থাকি আমি সবসময় তোমার পিছে পিছেই থাকবো। আমার পিছনে পিছনে ঘুরলে তাহলে সেই মেয়েদের কি হবে যেসব মেয়েদের সাথে আপনি রাত কাটান? আরে আমি কি ইচ্ছে করে যেতাম নাকি? যতদিন তোমার কথা মনে পড়তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, আর তেমন তোমার কাছে হাসতেও পারতাম না। কিন্তু বিশ্বাস করো, যতগুলো মেয়ে দেখেছি তাদের মধ্যে আমি তোমাকে দেখেছি। বিশ্বাস করো আমি পাগল হয়ে যেতাম। হ্যাঁ বুঝেছি, এখন আমাকে পাগল বানিয়েন না প্লিজ, আমাকে ডিস্টার্ব করবে না, যা মন চায় তাই করুন। আচ্ছা ঠিক আছে, এখন ডিস্টার্ব করবো না, কিন্তু হ্যাঁ রাতে রোমান্টিক ভাবে ডিস্টার্ব করবো তোমাকে। রাতে রোমান্টিক ডিস্টার্ব করবেন মানে? দেখুন আমি আগেই বলে দিচ্ছি, আমার একটু টাইম লাগবে, সো রাতে কিছু হবে না। বললেই হলো নাকি টাইম লাগবে? কেন টাইম লাগবে? তুমি কি ভুলে গেছো তোমার আমার মাঝে অনেক কিছু হয়ে গেছে, সো কোনো টাইম দেওয়া চলবে না। তুমি একটু সুস্থ হলে বেবি প্ল্যান করবো। উফ, আপনাকে নিয়ে তো আর পারছি না। এই না বলেন আপনি আমাকে সুখ দিবেন কই? এখন তো আমাকে অশান্তি দিচ্ছেন। হ্যাঁ তো সত্যি তো বলেছি, সুখ তো দেবো, মনে সুখ দেবো, বেডে সুখ দেবো। আর যদি তোমাকে সুখ না দিতে পারি তাহলে তো তুমি নিজেই কমপ্লেন করবে যে আমি তোমাকে সুখ দিতে পারি না। আর শোনো, নাটক করো না, আমি জানি এটা ভালো করে। তুমি যে আমার টাচ পেলে নিজেকে কন্ট্রোল করতে পারো না, এটা আমি সেদিন রাতেই বুঝতে পেরেছি। আরে আজব, আপনি আমার প্রাইভেট পার্টে যেভাবে টাচ করেছেন এতে সবাই কন্ট্রোল হারাবে, ইটস নর্মাল। সো হোয়াট, এনজয় তো করেছো না? তোমাকে আমি এভাবেই প্রতিদিন এনজয় দেবো। জাস্ট কল মি ড্যাডি। লুচ্চা খরগোশ কোথাকার, ওনাকে ড্যাডি বলবো, শখ কত, জান এখান থেকে। বেবি দ্যাটস নট ফেয়ার। জিকো কথাই বলছিল তখনই ডোরে কেউ আসে। বেবি তুমি রেস্ট নাও, আমি আসতেছি একটু, হয়তো ডক্টর এসেছে। ডক্টর আঙ্কেল বলেছিল একটা নিউ ডক্টর পাঠাবে ভাইয়ের জন্য, হয়তো উনি চলে এসেছে। তুমি রেস্ট নাও, আমি আসছি। তারপর জেকে চলে যায় আর গিয়ে দেখে সুগার নিউ ডক্টর চলে এসেছে। হ্যালো, ডক্টর আঙ্কেল কি আপনাকেই পাঠিয়েছে এজ এ ভাইয়ের জন্য? হ্যাঁ, আজকে থেকে আমি আপনার ভাইয়ের ট্রিটমেন্ট করব। ও নাইস টু মিট ইউ। আজকের পার্টি এ পর্যন্তই, এন্ড সরি ফর লেট দিস স্টোরি। এন্ড নেক্সট পার্টি হবে লাস্ট পার্ট, সো ওয়েটিং ফর লাস্ট পার্ট। এন্ড হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। কি টাইম, টাটা, বাই বাই।